আমি তো আস্তে চালাম, আমার তো গাড়ি ব্রেক নেই। শুভ ভাই তো নাই, শুভ ভাই তো নাই। টিমের বাকিরা তার বন্ধুরাই হচ্ছিল নেওয়ার জন্য, যদি না করে আমি কি নিব। যাক, রাতের পদ্মা সেতু তো আমার বাইক ওঠে নাই, এই ব্ল্যাক হক আজকে রাতে উঠবে। দাঁড়াইছিলাম একটু, আমাদের সাথের পিছনের যে পার্টনাররা আছে তারা আসবে সেই জন্য, কিন্তু তারা আসলে টানের মানুষ, আমরা কমফোর্টেবলি যেতে চাই। তা আমরা যত দূরে যাই তারা 100+ টেনে আমাদের ধরে ফেলবে। আর যে লিফানের যেটা চালাচ্ছে সজীব ভাই, ওটা 130 আরামসে উঠে, যেটা আমার এটা কোথাবে, আমি 100 উঠাবো না, হয়তো রেয়ার উঠাইলো। তো আমরা কমফোর্টেবলি যেতে থাকি, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাবে। তো এই যে সামনে আমাদের সাথে আছে লিফানের কেটিভি একটা, এটার মধ্যে আছে শুভ ভাই এবং রাতুল ভাই। আর তার সামনে আছে হচ্ছে এই যে বামে হলো আপনার আমাদের রনি ভাই এফজেড ভার্সন 2 নিয়ে। তার সামনে আছে আমার কাজিন অনিক ভাই, তার জিক্সারটা নিয়ে, ওটার পিছনে সাকিব উঠছে। তো যাই, এই যে একটু উঠে গেছে, অটোমেটিক টান উঠে, কিছু করার নাই। টান অটো, টান অটো, অটো। মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠলে বাইকের টান উঠবে না, এটা আসলে রেয়ার ঘটনা। এটা আপনার অটো রক্তে চলে আসবে উঠার জন্য। তাও আমরা তো বদ্ধভাবেই যাচ্ছি। ওই যে পিছনে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে কিনা জানি না, খুব সম্ভবত 125 সিসির কোনো বাইক আসতেছে। হ্যাঁ, 125 সিসির বাইক টানতেছে। আমি এবার টানবো, অনেকক্ষণ সহ্য করছি। টান টান টান। মাহা রোডে উঠলে 100 উঠাবো না বলছিলাম ওঠার আগে, এটা আসলে ধরে রাখাটা খুব কষ্টকর। তাও যাই, এরকম টানা রাস্তা আসলে পাওয়া যায় না। আর আজকে রাইডে আসার মূল লক্ষ্য হচ্ছে টানতে হবে। আমার সজীব ভাই জিজ্ঞেস করতেছে যে কোথায় যাবে, আমি জিজ্ঞেস করলাম, সজীব ভাই বলতেছে জানি না, যাবো আর কি কোনো দিকে। তারপর আমি বললাম যে ভাই চলেন মাওয়া যায়, একটু টান দিতে ইচ্ছা করতেছে, একটু টেনে আসি। সেই টানতে এসে যদি না উঠাই তাহলে আসলে ইনজাস্টিস হয়ে যাবে। আমরা আব্দুল্লাহপুর আর 3 কিলোমিটার আমাদের থেকে। সজীব ভাই আগে গেছে। এই লিফানের এই বাইকটা আমার খুবই পছন্দ। এটা এত সুন্দর পিক আপ, মাশাআল্লাহ, ওয়ান্ডারফুল। গাড়ির একটু চাপ আছে আজকে। এখন বিকালবেলা মাওয়ার দিকে যেতে গেলে আপনার গাড়ির চাপ আসবে, এটা কিচ্ছু করার নাই। লুকিং গ্লাসে একদম ক্লোজ দিয়ে দেখা যায় না। ক্যামেরাতে আসছে কিনা জানি না, এক্সস্টের সাউন্ড আপনারা শুনছেন কিনা তাও জানি না, ভয়ানক সাউন্ড দিছে। ছাত্রী গোষ্ঠী যাচ্ছে, চলেন আমরা ছাত্রীর সাথে একটু টানাটানি করি। আমার পার্টনাররা নাই, কাউকে দূর দূরান্ত দেখা যাচ্ছে না, একটু টান দিছি তো হাওয়া হয়ে গেছে। আসুক, আসলে তারপরে হচ্ছে হলো বাকিটা করব। আর আমার গাড়িতে এখন হচ্ছে হলো সময় দেখা যাচ্ছে 5:33। 5:33-এ আমরা আব্দুল্লাহপুর চলে আসছি। আমার বর্তমানে গাড়ির কিলোমিটার হচ্ছে 11,421 কিলোমিটার। বেশি দিন না, 1 বছর হয়ে গেছে। মাঝখানে আসলে লাস্ট চাকরিটা ছাড়ার পরে, গার্মেন্টস লাইনে ঢোকার পরে একটু আমার ছুটি প্যারা হয়ে গেছে। এই যে ফ্রাইডে ছাড়া ছুটি পাই না, আর অন্য ছুটিগুলি ম্যানেজ করাটা একটু কষ্টকর হয়ে যায়, সে কারণে ট্যুর কমে গেছে। সাথে ট্যুরের পার্টনারও যারা ছিল তারা এখন ট্যুর দিচ্ছে না, সে কারণে আসলে একটু প্রবলেমেটিক সিচুয়েশনে পড়ে গেছি, যা ট্যুর আসলে কম দেওয়া হয়ে গেছে। ট্যুর দেওয়া হলে এতদিন আমার 20,000 ছাড়াই যেত। শুরুর দিকে যেভাবে গেছে, শুরুর দিকে ফ্রাইডে স্যাটারডে ছুটি ছিল তো, যেই দিক 2 চোখ গেছে ট্যুরে গেছি। এখন আসলে ট্যুরের সংখ্যা কমে গেছে, এটা একটা প্যারা হয়ে গেছে। ইনশাল্লাহ চলো আস্তে আস্তে এই বছর আবার নতুন করে ছুটি যোগ হয়েছে, এই ছুটিগুলোতে কাটাইতে চলো আবার কিলো যোগ হয়ে যাবে। টার্গেট আছে আমার, যেটা মানে মনে মনে টার্গেট আছে, জিক্সার 250 আমি কিনবো সামনে, এটা আমার একটা টার্গেট আছে। তো আপাতত এটা যে কদিন ততদিন চলুক। এটা অবশ্যই যত্ন, ফার্স্ট বাইক এবং নিজের বাইক হইলে যত্ন ম্যান্ডেটরি। আমি আমার গাড়ির প্রপার যত্ন নেই সব দিক দিয়ে, সার্ভিসিং থেকে শুরু করে গাড়ির মাইলেজ বলেন বা যে কোনো কিছু, গাড়ি চালানো আমি যথেষ্ট যত্নের সাথেই চালাই।
তো ওই কারণে হচ্ছে হলো গাড়ির এখনো কন্ডিশন ভালো আছে, ইনশাল্লাহ ভালো থাকবে। তো যখন সেল করতে যাব তখন যাতে রিসেল ভ্যালুটা ভালো পাই, সেটাও একটা টার্গেট থাকবে। সজীব ভাইরা পিছনে চলে আসছে, কিন্তু বাকিদের তো কোনো দূর দূরান্তে কোনো দেখা নাই। যাই টোল প্লাজাটা পার হব, তারপরে বাকি আলোচনা। টোল প্লাজা অলরেডি দেখতে পাচ্ছেন জাম। আচ্ছা, এই জিনিসটা দিছে হচ্ছে হলো আপনার এই যে কিছুদিন আগে এই টোল প্লাজায় যে একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটলো, যাতে আপনার বাইকারের পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। মেইনলি আসলে তাদের জন্যই ওই একটা ঘটনার পরে দিছে, কেননা মর্মান্তিক একটা ঘটনা, একটা ফ্যামিলি পুরো নিঃশেষ হয়ে গেছে, তাদের জন্যই দিছে। দিবেন ভাই, আমারটা সহ দিয়ে দেন, আমারটা সহ দিয়ে দেন, দিয়ে দিব না। রাস্তায় মহামা এক্সপ্রেসে আর আগের মতো মসৃণ নাই, রাস্তায় একটু উঁচু নিচু এবড়ো খেবড়ো জায়গায় চলে আসছে। ওভারলোডের গাড়ি গেলে তো আসবেই, কিছু করার নাই সেখানে। ফুল থ্রটল ধরি নাই, তাতে 110 উঠে গেছে। 116, একটু ঢাল, এটা একটু উঠবে ইজিলি। এই যে পোকা পোকা আসা শুরু হয়ে গেছে, তো এটা যে কি পেইন। আমাদের টিম আমার সবাই সামনে, অনলি শুভ ভাই ছাড়া। শুভ ভাই যে কই আছে, আমরা তো 78-80 চালাইতেছি, শুভ ভাই তো নাই। এক্সপ্রেসওয়েতে আসলে অ্যাটলিস্ট তো এই স্পিড মেনটেন করা উচিত 85 পর্যন্ত, নয়তো প্রতিটা গাড়ি আমি 112 উঠানোর পরও আমাকে বাস চলে পিছন দিক থেকে তাড়া করেই দিতেছে। চাইলেও যে লো স্পিডে চালাবো, এটা এটা আসলে সম্ভব করতে দেয় না। এক্সপ্রেসওয়েতে উঠলে তো কিছুটা তো টানতে হবেই। সবাই সামনে যে বলি, সবাই তো নাই। শুভ ভাই তো নাই, শুভ ভাই তো নাই, শুভ ভাই তো নাই। আমাদের একজন বেশি পিছনে পড়ে গেছে, আপাতত তারে টিমের বাকিরা তার বন্ধুরাই হচ্ছিল নেওয়ার জন্য, যদি ইয়ে না করে আমি কি নিব। আমার বলার দরকার বলছিলাম, কিন্তু কোনো খবর নাই। এই যে দেখা যাচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা চলে আসছি আমরা। এই যে সামনে পদ্মা সেতু টোল প্লাজা, লেটস গো। আমরা উঠতেছি এখন পদ্মা সেতুতে, টোল দেওয়া শেষ, সোনা বাংলাদেশ। পদ্মা সেতুতে উঠবো, পদ্মা সেতুতে এর আগে উঠছি, একদম বাইক কেনার 1 মাসের মধ্যে পদ্মা সেতুতে এসে হচ্ছিল ঘুরে গেছি, কিন্তু তখন আসলে ব্লগও করতাম না, ক্যামেরাও ছিল না, সে কারণে আসলে তখন পদ্মা সেতুর ভিডিও নাই কোনো। আর আজকে হচ্ছে হলো
আজকেও একটু আগে প্ল্যান করলে হয়তো বিকাল বিকালই আসতাম, এখন রাত হয়ে গেছে। যাক, রাতের পদ্মা সেতু তো আমার বাইক ওঠে নাই, এই ব্ল্যাক হক আজকে রাতে উঠবে। রাতেই উঠবো আমরা। লেটস গো। পদ্মা সেতুর ওই যে দূরে দেখতেছেন লাইটিং কি সুন্দর লাগে, উফ। শুভ ভাই নাই পিছনে। শুভ ভাইরা বললাম হচ্ছে আমার একটু ভিডিও করবেন, আমি থাকবো সামনে। 66 স্পিডে উনি আমার থেকে কত দূরে আছে উনি নিজেও জানে না। ওই দূরে ওনার লাইট দেখা যাচ্ছে, লুকিং গ্লাসে দেখা যাচ্ছে কিনা জানি না, কিছু করার নাই। যে যেভাবে চালায় মজা পায়। এই আমরা পদ্মা সেতুতে উঠে গেছি অলরেডি। পিছনে রেল সেতু পার হয়ে গেছে, রেল সেতু নিচে দিয়ে যাবে। আমরা ওই যে লাইটিংটা আসলে সুন্দর লাগে সেতুর, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এটা একটা, আর হচ্ছে যমুনা সেতু, এই দুইটা লাইটিং দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে, মানে জাস্ট ওয়াও ফিলিং। আর এভাবে গ্রুপ রাইড করার, সোলো রাইডে আমার কাছে বেশি প্রেফারেবল, কিন্তু মাঝে মধ্যে এই শর্ট ডিস্টেন্সের রাইডগুলি সোলো দিয়ে আসলে মজা নাই। সোলো হচ্ছে হলো দূরে কোথাও যাব, একাকি সময় পার করব কিছু, তখন সোলো ইজ গুড। বাট রাইট নাও সোলো যখন এই যে এক জায়গায় যাব, যে আবার একটু পরেই ব্যাক করে চলে আসবো, জাস্ট কয়েক ঘন্টার জন্য ট্যুর, কয়েক ঘন্টার জন্য লম্বা ট্যুরই, প্রায় 100 কিলো প্লাস হবে। তো এই ট্যুরের মধ্যে আসলে গ্রুপে গেলে একটা মজা আছে, এটা সোলোতে মজা নাই। এদিকে দেখছেন কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে, যে ঢাকার মধ্যে কোনো শীত নাই। আর এদিকে আমার উইন্টার লাইনার থাকার পরও এখানে ঢোকার পরে হালকা হালকা শীত লাগতেছে। আবহাওয়া বাংলাদেশের এত চেঞ্জ হয়, ইন্ডিয়ার মতো এত মাস চেঞ্জ হয় না, কিন্তু আবহাওয়া যে ভালো চেঞ্জ হয় এটা আর একটা উদাহরণ এই জিনিসটা। কুয়াশা কুয়াশা ব্যাক করছে এবং এখানে কিছুটা শীতও পাচ্ছি। আর ফগলাইটটা জ্বালাইছি, এই যে দেখছেন অন্ধকার হয়ে গেছে। আর এই যে আমাদের রং সাইডের মহারাজরা, মানে এইদিকে প্রতি স্টপেজে এই প্যারা থেকে বাঁচতে হবে। এই প্যারা থেকে বাঁচার উপায় একটু ঝোরে টানা এবং ডান সাইডে যাওয়া ছাড়া আসলে আর কোনো উপায় নাই। ট্রেন যাচ্ছে, ট্রেন ট্রেন হ্যাঁ, আমি ট্রেন দেখি নাই। ট্রেনটা পদ্মা সেতুতে উঠার পরে দেখলে আসলে ভালো লাগতো বেশি। ট্রেন যাচ্ছে, নাইস নাইস। কর্মীদের সাথে বললো, ভাবলাম যে আমি অন্য কোনো দিক যাবে, আমি তো চিনি। ফর ইউর ইনফরমেশন, আমার নানা বাড়ি হলো গোপালগঞ্জ, সে কারণে এই দিকের রাস্তাঘাট আমার প্রচুর চেনা আছে। শরীয়তপুরে হচ্ছিল আমার মামির বাড়ি, তারপর মাদারীপুরে আমার মামার শ্বশুর বাড়ি, এক মামার এই ফরিদপুরে, তারপর মাদারীপুর, রাজবাড়ি, বরিশাল, এদিকে আমার আত্মীয় স্বজন সব দিকেই আছে। তো ওই হিসাবে এই জোনটা আমার প্রচুর ঘোরা হয়েছে, তো এই কারণে এই জোনটা মোটামুটি চিনি। এবং একলা একলা অনেকবার আসছি, তো একলা আসলে আসলে বাইক ছাড়া হোক, বাসে আসেন, একলা আসলে আপনার অনেক কিছু আসলে চেনা যায়। দুইজন আসলে দেখা গেছে, মানে ফ্যামিলি নিয়ে আসলে একটা নির্দিষ্ট গন্তব্যে যাওয়া হয়, কিন্তু একলা আসলে ভেঙে ভেঙে যাওয়াতে আপনার একটা আনন্দ আছে, একটা থ্রিল আছে। থ্রিল পেতে হলে বাইক রাইড করতে হবে, এছাড়া আর কোনো অপশন নাই। তো বামে ঢুকবো খুব সম্ভবত, বামে ঢুকবো। এই যে পাঁচচর দিয়ে আমরা শিবচর গেছি, কেন গেছি আমি জানি না। পাঁচচর দিয়ে শিবচর গেছি, শিবচর থেকে ঘুরে আসলাম। এখন আর রাস্তাঘাট চিনাইতে হবে ওনাদের। এদিকে একটা খুব পপুলার খিচুড়ি আছে, আমরা এর আগে এই খিচুড়িটা খাইতে আসছিলাম। খিচুড়ির দোকানটা এটা পার হয়ে সামনে, ওই নদীর ওইদিকে যাওয়া আর কাছাকাছি হলো খিচুড়িটা ভালো, গরুর খিচুড়ি, মুনা খিচুড়ি। এবং ওটা বসে হলো সন্ধ্যার দিকে, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বসে। আমরা 4টার দিকে এসে খিচুড়িটা পাইছিলাম। আমরা খাইতে খাইতে প্রচুর ভিড় জমে গেছে, অনেকে এসে ওয়েট করতেছে ওই খিচুড়ি খাওয়ার জন্য। আহামরি কিছু না, প্রথমবার যদি খেতে আসেন, ঘুরতে আসলে হ্যাঁ অবশ্যই ভালো।
এমন এক্সেপশনাল কিছু না যে এই যে এগুলি এমন এক্সেপশনাল কিছু না যে এটা আপনার রেগুলার খেতে আসতে হবে। হ্যাঁ, খিচুড়ির দোকানটা মনে হয় এইটা, মোস্ট প্রবাবলি এটা। কারণ আমারই কোনো খাবার না যেটা আপনাকে খেতে আসতে হবে। হ্যাঁ, এটা আপনি মাঝে মধ্যে এদিকে যদি ঘুরতে আসেন তখন খাইতে পারেন। এটার জন্যই আসতে হবে এই ধরনের কোনো ক্রাইটেরিয়া নাই, তো এটার জন্যই আসতে হবে না। এই যে আমরা পদ্মার চরে চলে আসছি, তীরে চলে আসছি, পারে পারে পদ্মার পার, পদ্মার পার, পদ্মার পার। মাদারীপুর থেকে ব্যাক করে আসার সময় দুর্ভাগ্যবশত আমার মাইক্রোফোন অফ হয়ে গেছিলো। এটা ঢাকায় এসে দেখলাম মাইক্রোফোন অফ হয়ে যে হচ্ছিলো আপনার ক্যামেরা কাজ করছে, বাট মাইক্রোফোন অফ হয়ে গেছে। তো এখন হচ্ছিলো আমরা ঢাকার দিকে ব্যাক করতেছি। আগে এক্সপ্রেসওয়েতে উঠি, তারপর বাকি কথা বলবো। আমরা আসলে সবাই এখন ব্যাক করতেছি না, আমি এবং আমাদের সাথে আরেকটা বাইক ব্যাক করতেছে, বাকি সবাই রয়ে গেছে। তারা হয়তো আরও ঘন্টা দুয়েক পরে ব্যাক করবে। আমার একটু তাড়া থাকায় আমি হচ্ছে হলো এখনই পুশ করতেছি। আর ওভারঅল হচ্ছে হলো 8:30টার মধ্যে ঢাকা ফেরার ইচ্ছা। এখন 7:30টার একটু বেশি বাজে, 1 ঘন্টা পৌঁছে যাব। তো এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, এখন হচ্ছে হলো পদ্মা সেতুর দিকে যাচ্ছি। তো ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ভিডিও অফুরন্ত আছে ইউটিউব, ফেসবুক সব জায়গায় ছড়াছড়ি। এত মানুষ এতবার এসে এত ব্লগ বানাইছে, এটার ব্লগ আসলে আলাদা করে দেওয়ার কিছু নাই। তো এখন হচ্ছে হলো যাই, বাসায় যাব। রাতের ভিডিও এমনি আমার পছন্দ না, তো আমি ভিডিওটা লং না করি, প্রায় 15-16 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং চ্যানেলে কোনো কিছু বাজে লাগলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে অবশ্যই সেটা আপনার ঠিক করে দেওয়ার চেষ্টা করব। এবং একটা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি, যেটা আমি আমার ভিডিওতে ওভার স্পিডিং কখনোই প্রমোট করি না। আপনার কনফিডেন্স যতটুকু আছে আপনি তার বেশি স্পিড কখনোই তুলবেন না। আমার যখন মনে হয় যে গাড়ি আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে স্পিডে, আমি তখনই ওই স্পিডটা কন্ট্রোল করে নিই। আর এক্সপ্রেসওয়েতে আসলে 80 থেকে 100-এর মধ্যে না চালাইলে আসলে প্রচুর গাড়ি আপনাকে ওভারটেক করবে, প্রচুর গাড়ি আপনাকে চাপ দিবে, যেটা আপনার জন্য আরও রিস্কি হয়ে যায়। সেই কারণে কিছু স্পিডে চালানো। তো খোদা হাফেজ, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।